টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩। শনিবার থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির হাট। গরু আসতে শুরু করেছে গাবতলী হাটে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বিপরীতমুখী প্রতিক্রিয়া। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়, গরমেও ভাটা পড়েনি উৎসাহে, নানা অব্যবস্থাপনার অভিযোগ। জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক সম্মেলন শুরু 25 সেপ্টেম্বর। খসড়া প্রস্তাবনা অনুমোদন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং সৌদি আরবে একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত হয়েছেন আরও অন্তত 12 জন। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি রামিম হাসান। শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা থাকলেও শুক্রবার বিকেল থেকেই রাজধানীর গাবতলীতে বসে গেছে কোরবানির পশুর হাট। তবে ঢাকার সবগুলো প্রবেশ মুখ দিয়ে পশুবাহী গাড়ি ঢুকতে নানা বিধিনিষেধ থাকায় এখনো পরিপূর্ণ হয়নি হাটগুলো। তারপরও ছুটির দিন হয় দুপুরের পর থেকেই হাটে ভিড় করতে শুরু করেন ক্রেতারা। কোরবানির ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই শেষ হয়েছে রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি পর্ব। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক বেচা বিক্রি শুরু। পূর্ব ঘোষণা অনুযায়ী হাট বসার কথা ছিল শনিবার, কিন্তু ঝক্কি এড়াতে গত বৃহস্পতিবার থেকেই কিছু পয়েন্ট দিয়ে কোরবানির পশুবাহী গাড়ি আসতে থাকে রাজধানীতে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া পাবনা এলাকা থেকে আসা গাড়িগুলো ভিড়ে গাবতলীর পশুর হাটে। শুক্রবার সকাল থেকে শুরু হয় জায়গা নেয়ার পালা। কুষ্টিয়া বটতলা, ওখান থেকে আমরা নিয়ে আসছি। রাস্তায় কোনো সমস্যা নাই, খুব একদম ক্লিয়ার। 2টা বেচেছে, লস হয়, তবে এখন দেখা যাচ্ছে যে আশা করতেছে বাজার একটু ভালো পাবো। আর এক গাড়ি 13 গরু ছিল, 3টা গরু বাবা বেচেছে, আরো এখনো সব রয়েছে। বাজারটা খুব একটা মনোযোগ্য পাইনি বাবা, একটু আশা করতেছি বেশি বেচবো, তাই হচ্ছে দাঁড়া আছে। ছুটির দিনে গরু আসার খবর পেয়ে দুপুরের পর থেকে হাটে আসতে শুরু করেন ক্রেতারা। তবে কেনার চেয়ে তাদের দাম যাচাইয়েই বেশি ব্যস্ত দেখা গেছে। গত বছর তুলনায় এবছর মানে একটু বেশি রাখতেছে আমার কাছে। কারণটা হচ্ছে গিয়ে শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ানদের গরু ছাড়বে না। বাংলাদেশের যে সমস্ত গরু আছে এতে তেমন একটা এই ব্যাপারীরা আছে গরু ছাড়ছে না, কম দামে ছাড়ছে না, বেশি দামের জন্য। আমরা কিনবো আরো 2-3 দিন পরে কিনবো, দেখতে আসছি যে আপনার আমাদের চয়েস হইলে করে। এদিকে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটের গোটা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গাবতলী গরুরহাটে আমাদের ব্যাপক প্রচারণা সহ আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনার আউটার দিয়ে এবং ওয়াচ টাওয়ার দিয়ে এটা আমাদের আছে এবং সার্বক্ষণিক মনিটরিং এর ভিতরে আমরা রেখেছি। আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টি যারা আছে এদেরকে আমরা ব্যাপকভাবে অভিযান করে ধরপাকড় শুরু করেছি। ইতিমধ্যে অনেক পার্টি আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। রাজধানীতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 22টি পয়েন্টে পশুর হাট বসছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলো। বিশেষ করে সীমান্তবর্তী হাটগুলোতে গরুর আমদানি চোখে পড়ার মতো। তবে গতবারের চেয়ে এবছর বিক্রেতারা দাম অনেক বেশি চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। এতে আমদানি থাকলেও চাহিদা অনুযায়ী কেনাবেচা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারত থেকে দেশে আসা গরু মহিষের বড় একটি অংশ আসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে। আর দেশের কোরবানি পশুর চাহিদার বড় একটি অংশ সরবরাহ হয় এই জেলা থেকে। চলতি মাসের 25 তারিখ মুসলিম বিশ্বের ধর্মীয় এই বড় উৎসবকে সামনে রেখে জমে উঠেছে জেলার পশু হাটগুলো। তবে আমদানি ভালো থাকলেও চাহিদা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। দাম বেশি গরু তো, ওই কারণে কেউ কিনছে না। গরু নামছে ঠিকই, কিন্তু আপনার একটু যে দাম বেশি, তারপর কিনা বেচা কম হয়েছে তো। এদিকে গতবারের চেয়ে এবছর দাম অনেকটা বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী গরু কিনতে পারছেন না বলে জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। অনেক দাম, গরু বলতে কি 20,000 টাকা মনের উপরে পড়ে যায় আমাদের হাতে। এক একটা পার পিস গরুর পিছনে 15-20 হাজার টাকার বেশি। গত বছর এই সময় দাম গেছে মোটামুটি 11,000-11,500 টাকা মন, এবার মোটামুটি 17 থেকে 18,000 টাকা মন। আর সীমান্ত দিয়ে গরু না আসার কারণেই দাম বেশি বলে মনে করছেন এই হাট ইজারাদার। অন্য বছরের তুলনাতে পরিস্থিতি ভালো না, খারাপ। ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ হয়ে গেছে, এজন্য হাটে মাল কমে গেছে। তবে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ রয়েছে ব্যবসায়ীরা এমন দাবি করলেও কাস্টমসের পরিসংখ্যান বলছে বন্ধ নেই গরু আমদানি। গত বছর একই সময়ে যে জায়গায়
21,147টি পশু আসছিল, এই বছর আসছে হচ্ছে 18,823টি। কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারত থেকে দেশে আসা গরুর পরিমাণ ছিল 6,505টি, যা গত বছরের জুলাই মাসের চেয়ে 3,307টি বেশি। আর আগস্ট মাসে গরু আমদানি হয়েছে 6,848টি, যা গত বছরের আগস্ট মাসের চেয়ে 3,054টি বেশি। এছাড়া চলতি মাসের 14 দিনে গরু আমদানি হয়েছে 5,470টি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবারে অগ্রিম টিকিটের খবর। গত 3 দিনের তুলনায় শুক্রবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল বেশি। শিশু, তরুণ, বয়োবৃদ্ধ সকলেই এসেছিলেন টিকিটের জন্য। ভিড়ের সাথে যোগ হয় প্রচন্ড গরম, তাই বলে উৎসাহ আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। সকাল 9টায় খোলা হয় কাউন্টার, দেয়া হয় 23 সেপ্টেম্বরের টিকিট। অনেকে পেয়েছেন, আবার অনেকে ফিরতে হয়েছে খালি হাতে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রার দিন দেয়া হবে স্ট্যান্ডিং টিকিট। চাই একটি টিকিট, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, কেননা যেতে হবে বাড়ি। শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং সরকারি ছুটি 24 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কারণে 23 সেপ্টেম্বরের টিকিট বিক্রির দিনে কমলাপুরে হাজারো মানুষ। কেউ এসেছেন ভোরে, কেউ বা মধ্যরাতে, আবার কেউ বা আগের দিন বিকেলে। আর এদিন প্রচন্ড গরম পড়ায় হাঁসফাঁসে টিকিট প্রত্যাশী যাত্রীরা। সিরিয়ালই পাই না, কোন সিরিয়ালে দাঁড়াবো? আমার প্রায় আধা ঘন্টা লাগছে সিরিয়াল খুঁজতে। 7টায় ওপেন করা হতো তাহলে সবারই সুবিধা হতো। এখানে দেখা গিয়েছে গতকাল থেকে অনেকে অপেক্ষা করছে। রাত 8টার দিকে এখানে এসে দাঁড়াইছি, এখন পর্যন্ত আমরা এই অবস্থায়। এখন সামনে আরো অনেক আছে, মহিলারা আছে, এবং আমরা টিকিট পাবো কিনা সন্দেহ। টিকিট কাটা দূরের কথা, মানে যান শেষ হয়ে যাচ্ছে এক কথায়। 9টার পরিবর্তে 2 ঘন্টা আগে যেন টিকিট অগ্রিম দেওয়া হয়। প্রচুর গরম, এখানে ফ্যান না হলে খুবই অসুবিধা। আমাদের কাউন্টার 2টা দরকার ছিল। অবশেষে ঘাম ঝরিয়ে যারা টিকিট পেয়েছেন, খুশির অন্ত ছিল না তাদের। টিকিট হাতে পেয়ে গেছি, এখন বাসায় যাব। এবারে যেদিন যাত্রা তারিখ আমরা সবাইকে নিয়ে বাড়িতে যাব, ঈদ করব, অনেক আনন্দ হবে। টিকিটটা পেয়ে অনেক ভালো লাগছে, বাড়িতে বাবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এটাই আনন্দ লাগছে। এত কষ্ট করে অপেক্ষা শিকড়ের টান, সবার সাথে একসাথে ঈদ করা, এটাই উদ্দেশ্য। টিকিটের সীমাবদ্ধতা স্বীকার করে কর্তৃপক্ষ জানালেন যাত্রার দিন স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে যাত্রীদের। যতক্ষণ টিকিট আছে ততক্ষণ আমরা টিকিট দিচ্ছি। আমরা হয়তো অনেক যাত্রীকে শেষের দিকে যারা আসছে হয়তো টিকিট দিতে পারছি না বা পারবো না, তাদেরকে এশিওর করতেছি তারা যেদিন যাবে দরকার হলে তারা যেন স্ট্যান্ডিং টিকিট পায়, সেই ব্যবস্থা আমরা করব। শুক্রবার দেয়া হলো 14,633টি টিকিট, আর শনিবার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন দেয়া হবে 24 সেপ্টেম্বরের টিকিট। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শনিবার সকাল 9টা থেকে দেওয়া হবে 24 সেপ্টেম্বর রেলের আগাম টিকিট। অন্যান্য দিনের মতো আজও সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদ্দিক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আগের দিন অর্থাৎ 24 তারিখে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে। তো গতকাল রাত 10টা থেকে কিন্তু আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে কমলাপুর রেল স্টেশনের বাইরের যে জায়গাটি আছে টিকিট কাউন্টার, সেখানে 24 তারিখে যারা টিকিট নেবে তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছিলেন এবং তখন থেকে কিন্তু মানুষজন বেশ উৎসাহ নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন। তো এখন যত রাত গভীর হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে উৎসাহ তারা ঠিকই আছেন, কিন্তু ধীরে ধীরে কিন্তু এই প্রচণ্ড গরমে তারা ক্লান্ত হয়ে পড়েছেন এবং একই সাথে সেই ক্লান্তির ছাপ কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠছে। তো সময় কাটানোর জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের সময়টা পাস করছেন। কেউ আসলে তাস খেলে সময় কাটাচ্ছেন, অনেকে আছেন যারা কিনা লুডো খেলে সময় পার করছেন। তবে প্রচণ্ড যে গরম, সেই গরমে অনেককে আমরা দেখেছি এখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং একই সাথে এই জায়গাটিতে আসলে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে একটি টিকিটের জন্য মোটামুটি একটা দুর্বিষহ সময় পার করছেন এখানে যারা অপেক্ষা করছেন ট্রেনের অগ্রিম টিকিটের জন্য। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 15 তারিখ থেকে কিন্তু মূলত ঈদুল আজহায় অগ্রিম টিকিট দেওয়ার যে প্রক্রিয়াটি শুরু হয়েছিল এবং আজকে সকাল 9টা থেকে যে ট্রেনের টিকিটটি দেওয়া হবে, এর মাধ্যমে কিন্তু ট্রেনের অগ্রিম টিকিট দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি শেষ হবে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষরাই নয়, এখানে কিন্তু নারী যারা আছেন তারাও কিন্তু আসলে লাইন ধরে বসে আছেন আগামীকালকে টিকিটটি কাটার জন্য এবং একই সাথে তারাও কিন্তু বিভিন্নভাবে লুডো খেলে সময় পার করছেন এবং এখানে অনেকেই আছেন যারা কিনা তাদের শিশুটিকে নিয়ে এসেছেন এবং এক পর্যায়ে তারা কিন্তু এখানে প্রচণ্ড গরমে অপেক্ষা করতে করতে কেউ ঘুমিয়ে পড়েছেন এবং কেউ তাদের শিশুটিকে বাতাস দিচ্ছেন বিভিন্নভাবে পাখার মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে একটি টিকিটের জন্য যে হাহাকার কিংবা অপেক্ষা, সেটি আসলে তাদের এই অপেক্ষা
কিংবা এই দীর্ঘ সময়ে প্রতীক্ষার মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠছে যে ট্রেনের যে যাত্রাটি, সেই যাত্রাটির জন্য আসলে তারা কতটা অপেক্ষা করে থাকেন। তো আমি প্রতি ঈদেই একই চিত্র আমরা দেখতে পাই, কিন্তু কমলাপুরের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। কারণ এখানে প্রতিবারই কিন্তু একটি অভিযোগ আমরা দেখি যে কমলাপুর রেল স্টেশনে আসলে পর্যাপ্ত টিকিট কাউন্টারের সামনে পর্যাপ্তভাবে কোনো ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। একইভাবে তারা বারবার বলছেন যে এখানে কোনো ধরনের ফ্যানের ব্যবস্থা না থাকার কারণে প্রচণ্ড গরমে এখানে কিন্তু যারা টিকিট কাটতে আসেন তারা নানাভাবে কষ্টের শিকার হন। যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাত 11টার সময় বেশ কয়েকজনকে আমরা দেখেছিলাম অসুস্থ হয়ে পড়েছেন। তো তাদের তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য কিন্তু আসলে এখানে আমরা পর্যাপ্ত কোনো ব্যবস্থা দেখতে পাইনি। তো আজকে সকাল 9টা থেকে যে টিকিটটি দেওয়া শুরু হবে, তার জন্য যে অপেক্ষা, সকাল 9টায় টিকিট দেওয়া শুরু হলে সেটি আসলে কোথায় যে দাঁড়ায় সেটি আসলে এখন দেখার অপেক্ষায় রয়েছে। রামিম, আমাদের রিপোর্টার জাফর সাদিক জানাচ্ছিলেন কমলাপুর স্টেশনের খবর। প্রবাসের সময় আরো থাকছে। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিসি ভবন অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরো 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। টাঙ্গাইল থেকে কাদি তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 50 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে 6 জন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারুক নামে একজনের মৃত্যু হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শামীম নামে আরেকজন। এছাড়া গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান শ্যামল চন্দ্র দাস। অবৈধভাবে গুলি চালাচ্ছে আমাদের সাথে সামনে। আমরা কোনোভাবে পারতেছি না। একজন আহত আছে, হাসপাতালে ছিল, এখন আছে। মিছিল বের করি, পুলিশ আইসা আমাদের উপর অত্যাচার করে। পুলিশ আমাকে হুমকি দিছে। হুমকি দেওয়ার পর আমরা বাড়িতে গেছি, বাড়িতে আমাকে গুলি করছি শামীম ভাইকে। কত সারি যারা ছিল তাদেরও মারছে, আর যারা মিছিল করছে তাদেরও মারছে। এই দেখেন আমারও মারছে। এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। জিনিসটা এত দ্রুত এবং এত অল অফ এ সাডেন হয়ে গেছে যে আসলে যারা করেছে তারাও বুঝতে পারে না জিনিসটা এমন হয়ে যাবে। যাই হোক, বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো চির এই বিষয়ে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয় নিয়ে কেউ আর কোনো সমস্যা করতে না পারে, কারণ যে কিছু করাই জানমালের ক্ষতি হওয়া সকলের জন্য খারাপ। আর আমাদের প্রশাসনের তরফ থেকে যেহেতু আমাদের উপজেলা পর্যায়ে ইউনো সাহেব আছেন, ছিলেন সাহেব আছেন, তাদের মাধ্যমে তথ্য নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী তদন্তের কার্যক্রম আমরা হাতে নিব। এছাড়া এ ঘটনায় নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানালেন জনপ্রতিনিধিরা। ঘটনা থেকে সৃষ্টি হয়েছে এবং সেটা যে ছেলেটা মারা গেছে তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় ঘোষণা করেছেন। 15 সেপ্টেম্বরের ধর্ষণের ওই ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলে সহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, টাঙ্গাইল। ভোলার চর নিজামের দক্ষিণ বঙ্গোপসাগরের জলসীমায় জেলেদের ট্রলারে জলদস্যুর হামলায় এক জেলে নিহত হয়েছেন বলে দাবি করেছেন একজন ট্রলার মালিক। এই ঘটনায় আরো অন্তত 20 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম ট্রলার মালিক মোহাম্মদ সিরাজের সঙ্গে। সাগরে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, ওরা যখন আপনার কুলে আসে তখন নেটওয়ার্ক পায়। আমাদেরকে খবর দিছে প্রথম, আমাদের ওই যে ট্রলারে প্রথম খবর পাইছি রফিক মাঝি, ওনার নিজেরই ট্রলার, উনি মানে ওনার আত্মীয় স্বজন বা সবাই বলছে যে ডাকাতি আমাদের উপর হামলা করছে, কিন্তু ডাকাতি করতে পারে না, গুলি করছে দূরের থেকে। উনি নিজেও গুলিবিদ্ধ, ওনার আরেক মাঝি উনিও গুলিবিদ্ধ, স্টাফ কয়েকজনে গুলি গেছে। পরবর্তীতে উনি বলল যে আরো ট্রলারে হামলা হয়েছে। পরে আমরা ওই খবর পাই না কোন কোন ট্রলারে। তবে এমবি ফারিয়া ট্রলারের মালিক আমাকে টেলিফোন করে জানাইছে এমবি ফারিয়ার ট্রলারের গুলিবিদ্ধ একটা লোক মারা গেছে, নাম হলো চিটু, যে আরো ট্রলার কয়েকটা গুলি করছে, মানুষ আহত হয়েছে। এবার প্রবাসের খবর। জাতিসংঘের 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডার শীর্ষক 3 দিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে 25 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে জাতিসংঘ গৃহীত খসড়া প্রস্তাবনা সিদ্ধান্ত আকারে অনুমোদন করবেন। আগামী 28 সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে লক্ষ্য ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করবে সদস্য রাষ্ট্রগুলো। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেওয়ার আগেই সুন্দর আগামীর দিক নির্দেশনায় বিশ্ব নেতারা মিলিত হবেন 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলনে। আশা করা হচ্ছে জাতিসংঘের 193টি রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যোগ দেবেন এই সম্মেলনে। গত 2.5 বছর ধরে প্রস্তুত করা বাংলাদেশ সহ নির্বাচিত জাতিসংঘের 30টি দেশের সমন্বয়ে গঠিত ওপেন ওয়ার্কিং কমিটির 2015 পরবর্তী টেকসই উন্নয়নে 17টি লক্ষ্য অর্জনের খসড়া অনুমোদন হবে এখানে। এদিকে আগামী 28শে সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকরী সভাপতি আইনার গুন্নার জানালেন, জাতিসংঘের এবারের অধিবেশন হবে খুবই গুরুত্বপূর্ণ। এবারের অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম সভা উদযাপনের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশ্বের প্রতিটি দেশ যাতে দ্রুত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয় সে বিষয়ে বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে একটি রূপরেখা তুলে ধরা হবে। আর গণমাধ্যমে যেহেতু প্রত্যেক দেশের জনগণের মতামত উঠে আসে, তাই টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হবে। আর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর AK আব্দুল মোমেন জানালেন, 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডাতে ঢাকার সবগুলো প্রস্তাবনাই গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2000 সালে যখন MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হয় সেই অনুষ্ঠানে এসেছিলেন, সেইটাতে সই করেছিলেন ডিক্লারেশনে। আর আমরা আশা করতেছি এইবারে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে ঐতিহাসিক একটা ডকুমেন্ট UN তৈরি করেছে, সেগুলো শুধু সই করবেন না, সই করার মধ্যে একটা পার্থক্য আছে। পৃথিবীর মধ্যে বোধহয় তিনি একমাত্র মহিলা রাষ্ট্রনায়ক যিনি 2000-এ সই করেছেন, 2015 সালে সই করবেন। যেহেতু আমরা MDGর ক্ষেত্রে একটা বেশ সুনাম অর্জন করেছি, একটা মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি, শুধু আমাদের বক্তব্যটুকু অন্যরা বেশ শ্রদ্ধার সাথে শুনে, তার ফলে আমাদের যতগুলো প্রস্তাব তারা গ্রহণ করেছে। UN-তে আমরা উন্নয়নশীল দেশগুলোর সব দেশের মধ্যেই আমরা একটা সম্মানজনক অবস্থানে আছি। দেশের অর্থ বিদেশে পাচারের বিরুদ্ধে এবং উন্নত দেশে ডিউটি ফ্রি, কোটা ফ্রি পণ্যের আমদানির নির্দেশনা সহ এবার জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে বলেও জানান রাষ্ট্রদূত মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব ও পরিবেশ বান্ধব, অর্থনৈতিক বৈষম্যহীন এবং আরো বেশি অংশীদারিত্বমূলক শান্তির ভবিষ্যৎ পৃথিবী গড়ে তোলার দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন এই সম্মেলনে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরবের একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলার ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 12 জন। নিহত 2 বাংলাদেশি হলেন টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। এ বিষয়ে ওই হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ইশতিয়াক হোসেন মিল্টন আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। সকাল অ্যারাউন্ড 7 কয়েক মিনিটের ব্যবধানে 4টা মর্টার অ্যাটাক হয়েছে। গত কয়েকদিন যাবত চলছেই, কারণ বর্ডারের কাছাকাছি তো এখন ওই হুতিরা মেইনলি ইয়েমেনি ওটা করতেছে। আমাদের হাসপাতালে ওই দুজন ক্লিনার মারা গেছে। একজনের নাম হলো বাতেন মিয়া, বাবার নাম মোহন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। আরেকজন হলো নুরুল হক, টাঙ্গাইল জেলা। এই 2 জন মানে স্পট ডেড। হাসপাতালে প্রায় আরো 12 জনের মতো আছে বাংলাদেশি ইনজিউর্ড অবস্থাতে আছে। এর মধ্যে এখানে লোকাল হাসপাতালে চিকিৎসা পাচ্ছে ম্যাক্সিমাম, আর 2-1 জনের টার্সিয়ারি সেন্টারে পাঠানো হয়েছে। আমাদের হাসপাতালে বাঙালি যারা কর্মচারী আছে প্রায় 100 জনের মতো আছে, বাঙালি মহিলা এবং পুরুষ মিলে। এরা সবাই কাজ বন্ধ করে সবাই মানে এখন ভয়ে আছে সবাই, এবং এই সৌদি আরব মানে এরা থাকতে চাচ্ছে না এখানে, মানে নিরাপত্তাহীনতা ভুগতেছে। বাংলাদেশের অ্যাম্বাসেডর মিস্টার গোলাম মসি সাহেব, আমি ওনাদের বলছি আজকে রাত্রের মধ্যে এমবেসি থেকে লেবার ডিপার্টমেন্টের লোক পাঠানোর জন্য এখানে, কারণ এখানে বাংলাদেশি কর্মচারীরা কেউ এখানে থাকতে চাচ্ছে না। এই ব্যাপারে এটা একটা বিগ ইস্যু। সৌদি আরবের আভা শহরের একটি মসজিদে গত মাসের বোমা হামলায় নিহত 4 বাংলাদেশের পরিবারের সদস্যরা এবছর বিনা খরচে হজ করার সুযোগ পাচ্ছেন। সৌদি বাদশাহ সালমানের পক্ষে শুক্রবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী সালেহ আল আশেইখ এই নির্দেশ দেন। সৌদি বাদশার বিশেষ অতিথি হিসেবে তারা এই হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমগুলো। এরই মধ্যে নিহত 4 বাংলাদেশির একজনের বাবা হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালে তাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ। হামলায় নিহত এবং তাদের স্বজনদের প্রতি সম্মান জানাতেই সৌদি সরকারের এই উদ্যোগ বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। দর্শক, আবারও ফিরছি দেশের খবরে।
খুলনার বুড়ো মৌলভী এলাকার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে বাবা মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, যেখানে গল্লামারি এলাকা, এই এলাকার বুড়ো মৌলভীর যে দরগা, সেই এলাকাতে আমি অবস্থান করছি। এখানে আমি যে এখানে অবস্থান করছি, এখানে গল্লামারি বুড়ো মৌলভী দরগা এলাকা 3 নম্বর গলি। এখানে এই বাড়িটিতে এখানে একটি হত্যাকাণ্ড হয়েছে। এখানে বাবা এবং মেয়েকে এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো আমরা খবর পেয়ে একটু আগে এখানে এসেছি এবং আমরা এসে দেখলাম এখানে পুলিশ তাদেরকে সেফটি ট্যাঙ্কি থেকে এই বাড়ির তাদেরকে উদ্ধার করেছে তাদের লাশ। এবং এই পাশাপাশি এখানে পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু এসে তদন্তের কাজ শুরু করেছেন এবং এখানে সুরতহাল যে লাশের করার সেগুলো তারা অলরেডি করছেন। পাশাপাশি আমরা র্যাব এবং পিবিআই যে ইনভেস্টিগেশন টিমও এখানে দেখেছি যে হত্যাকাণ্ডটা কিভাবে হলো। একটু আগে আমরা এই বাড়ির পিছনে আমরা দেখেছি যে পুলিশ এখান থেকে ধারালো একটি অস্ত্র উদ্ধার করেছে, যেটি ঠিক দাওয়ের মতো। তো সেটি উদ্ধার করে এনে তারা তাদের তদন্তের স্বার্থে তারা রেখে দিয়েছে এবং এই মুহূর্তে ঘরে অবস্থান করছে। যিনি হত্যাকাণ্ড হয়েছে নাম ইলিয়াস, ওনার বয়স আনুমানিক 75 বছর এবং ওনার মেয়ে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাম পারভিন, 25 বছর বয়স। খুলনার একটি বেসরকারি ব্যাংকে উনি কর্মরত ছিলেন। আমরা যতদূর জেনেছি যে এক্সিম ব্যাংকে পারভিন কর্মরত ছিলেন। তো কি কারণে কিভাবে হত্যাকাণ্ডটি হলো সেটি এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। তবে আমরা যেটি জানতে পেরেছি পুলিশের সাথে কথা বলে, তারা আমাদেরকে জানিয়েছেন যে হত্যাকাণ্ডটি হতে পারে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে এখন পুলিশ কাজ করে যাচ্ছে। তো তদন্তের স্বার্থে তারা অনেকে কথা বলতে এখনো আমাদেরকে স্পষ্ট করে কিছু বলছেন না। তো আশা করছি আমরা এখান থেকে কিছু তথ্য নিয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো। আমার কাছে খুলনা থেকে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। 2-4 জন অছাত্রের কারণে গোটা ছাত্রলীগ কলুষিত হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা চলছে। আজকে 2-4 জন ছেলের জন্য গোটা ছাত্র সমাজ কিছুতেই দোষী হতে পারে না। ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করার যে অপচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা হচ্ছে, পাশাপাশি তারা জিজ্ঞাসামূলক জঙ্গিবাদ সৃষ্টি করছে এবং জঙ্গিবাদের মাধ্যমে আজকে তারা প্রতিহিংসা পরায়ণতার সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে। তাই আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। অনুষ্ঠিত হলো চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। তবে কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয় মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। এদিকে মেডিকেল সহ ভর্তি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং হলে থাকা পরীক্ষার্থীদের ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সহকারী পরিচালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। এবার সারা দেশের সবগুলো সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের 10,090টি আসনের জন্য ভর্তি যুদ্ধে নেমেছেন 84,784 জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 23 জন। সকাল 10টা থেকে 1 ঘন্টার পরীক্ষা শেষে বেশিরভাগ শিক্ষার্থী কেন্দ্র থেকে বেরিয়েছেন ফুরফুরে মেজাজে। সহজ প্রশ্নপত্র দিচ্ছে স্বপ্ন পূরণের হাতছানি। অনেক ইজি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমি মেডিকেলে চান্স পাবো বলে আশা করি। চেষ্টা করছি সব দাগানোর, তো মোটামুটি ভালোই হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয় এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। আমি কোচিং সেন্টার কদিন আগে থেকে বন্ধ করে দিয়েছি, আমার নির্দেশে বন্ধ হয়ে গেছে এবং তার মধ্যেও কয়েকজন জালিয়াতি করার চেষ্টা করেছিল, ভুয়া
প্রস্তাব তৈরি করার চেষ্টা করেছিল, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্রের সমাধানে ব্যস্ত, ঠিক সে সময় আগারগাঁওয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনের দ্বিতীয় তলায় চলছিল র্যাবের অভিযান। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও চীন থেকে আনা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হলে থাকা পরীক্ষার্থীদের উত্তর সরবরাহের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ সহ 3 জনকে হাতে নাতে ধরে র্যাব। স্বল্প সময় এই টোটাল কোশ্চেনটাকে সলভ করে যে আমরা ওমর সিরাজ যে সহকারী পরিচালক তার কাছে এটা প্রেরণ করে এবং সে পরবর্তীতে যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলি তাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা হলে থাকে তার কাছে তারা প্রেরণ করে, এবং যতদূর আমরা জানতে পেরেছি এই ইলেকট্রনিক ডিভাইসগুলি আসলে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রে একটু দুষ্কর, কারণ হচ্ছে এই ইকুইপমেন্টগুলি খুবই ছোট এবং এটা হচ্ছিল মোবাইলের মতনও না, এটা একটা মাস্টার কার্ড টাইপ, যেটা হচ্ছে পকেটের মধ্যে রাখলে আসলে বোঝা সম্ভব নয় যে এটা কোন ইকুইপমেন্ট এখানে আছে। র্যাব বলছে এর আগে অসংখ্যবার একই অপরাধ করেছে এই চক্র, এদের সঙ্গে জড়িত বাকিদেরও ধরা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে এই ঘটনায় আটক ইউজিসির কর্মকর্তা ওমর সিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উত্তরের দীর্ঘদিনের প্রতীক্ষিত ভারতীয় ভিসা সেন্টার রংপুরে স্থাপিত হওয়ায় কমে গেছে ভিসা নিয়ে জনদুর্ভোগ। ফলে রংপুর বিভাগের মানুষকে এ ভিসার জন্য আর যেতে হচ্ছে না রাজশাহী, এতে সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়ের। শুধু তাই নয়, সহজে ভিসা প্রাপ্তির কারণে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যেও নবদিগন্তের সূচনা হবে বলে আশাবাদ এলাকাবাসীর। বিস্তারিত মানিক সরকারের রিপোর্টে। শিক্ষা, চিকিৎসা আর ভ্রমণ, এজন্য বাংলাদেশের মানুষকে যেতে হয় প্রতিবেশী দেশ ভারতে। এজন্য প্রয়োজন পাসপোর্ট, ভিসার। পাসপোর্ট সহজে মিললেও ভিসা প্রাপ্তি এতদিন ছিল অনেকটা সোনার হরিণের মতো। তবে সম্প্রতি রংপুরে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হওয়ায় এখন সহজেই মিলছে তা। এতে এই অঞ্চলের সবাই দারুণ খুশি। ভিসা সেন্টার ওপেনিং হইতো 9টায়, রংপুর থেকে কোনো বাসেই গিয়ে 9টার মধ্যে এটা কভার করা সম্ভব হতো না। সেক্ষেত্রে এখন এটা তো আমাদের জন্য এক বিশাল পাওয়া। আমাদের কষ্ট করে রাজশাহী যাইতে হতো, এখন এটা রংপুরে হলো। এটা হওয়াতে আমাদের রংপুরবাসী সুযোগ সুবিধা হলো। আমার মাকে ভারতে নিয়ে যাব চিকিৎসার জন্য, ওখানে উন্নত ডাক্তার দেখার পর আবার চলে আসবো। রংপুর বিভাগের মানুষকে আগে 350 থেকে 400 কিলোমিটার পথ পেরিয়ে যেতে হতো রাজশাহী। এজন্য খরচ হতো 4 থেকে 4,500 টাকা। এতে সময় লাগতো 1 মাস। কিন্তু এখন মাত্র 700 টাকা ফি জমা দিলে 7 কর্মদিবসেই পাওয়া যাবে ভিসা। এতে কমে গেছে ব্যয়, দূরত্ব এবং সাশ্রয় হচ্ছে সময়ের। এই উভয় দেশের আমদানিকারক এবং রপ্তানিকারক এর থেকে লাভবান হবে এবং তাদের সময় অনেক সাশ্রয় হবে। এজেন্টদেরকে যেটা 3-4 হাজার টাকা পে করতে হতো সেই টাকাটা আসলে সাশ্রয় হবে সকলের জন্য। রংপুরে এই কেন্দ্র স্থাপনের বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা ব্যবস্থাপক জানালেন, এতে এই অঞ্চলের মানুষের জটিলতা অনেক কেটে যাবে। শুধু ট্যুরিস্ট যারা তারা অনলাইনে ডেট নিয়ে আসতে হবে, বাকিরা অনলাইনে ফর্মটা ফিল আপ করে এসে কাগজগুলো সহ এখানে প্রতিদিন সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা সবগুলো অ্যাপ্লিকেশন গ্রহণ করব এবং সেগুলো পর্যায়ক্রমে আমরা প্রসেসিং করে আবার এখান থেকে এই পাসপোর্টটা ডেলিভার করব। গত 13 সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সারণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের এই ভিসা কেন্দ্রটি উদ্বোধন করেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। আবারও প্রবাসের খবর। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বৈধ পথে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ ইসমাইল হোসেন। শুক্রবার দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড 2014 প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এবছর আরব আমিরাতের বনফুল গ্রুপকে দেয়া হয় এই অ্যাওয়ার্ড। অতিথিদের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন আরব আমিরাতের বনফুল গ্রুপের ডিরেক্টর এটিএম জাহেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম খান এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহসভাপতি আয়ুব আলী বাবুল সহ আরো অনেকে। কবে থেকে তাকে জানি, কবে থেকে তার তারুণ্য প্রধান। ব্যবসার নামে ইকবাল নামের এক প্রবাসী বাংলাদেশি অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির শাহানগড় গ্রামে। বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রায় 4 বছর ধরে তাদের সাথে ব্যবসা করে আসছেন ইকবাল। চাকরি কিংবা ব্যবসার কথা বলে প্রায় অর্ধশতাধিক শ্রমিক ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ উধাও হয়ে যান। প্রতারণার শিকার প্রবাসীরা বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছেন যে গত 1 সেপ্টেম্বর বাহরাইন থেকে বাংলাদেশে আসেন ইকবাল।
রাজশাহীতে ট্রাক চাপায় একই পরিবারে ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় দুপুর ২টার দিকে খড়খড়ি বাইপাস বাজার থেকে অটোরিকশা নিয়ে কুখন্ডি যাচ্ছিলেন তারা। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। এতে আহত হন আরও ২ জন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবাও মারা যান। এদিকে দুর্ঘটনাটির পর ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা গাড়ি যাচ্ছিল আর একটা ওই পিছন থেকে ওভারটেক করেছিল, ওভারটেক করে রিস্কাটাতে মারিছে, মারে এই অ্যাক্সিডেন্ট। রং সাইডে মারি দিয়েছে ট্রাক, মানে বাম সাইড দিয়ে যাইতেই, আর ট্রাক যায় ঘুমিয়ে তালে মনে হয় আসলো ট্রাকলা দিয়ে ওভাবে মারি দিয়েছে। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত স্বল্প সংখ্যক পাবলিক টয়লেট এখন ব্যবহারের অনুপযোগী। অতিরিক্ত টাকা, পুরুষদের অবাধ প্রবেশ সহ নানা অনিয়মে গণশৌচাগার ব্যবহারে চরম ভোগান্তি পোহাচ্ছেন নারীরা। তাই পাবলিক টয়লেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। শিগগিরই নারীদের জন্য উপযোগী আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাসও দিয়ে এসেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। গাবতলীতে নারীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে 5 ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি একজনও নারীর। তবে প্রায়ই চোখে পড়েছে পুরুষের উপস্থিতি। মাত্র 3 বা 5 টাকায় পুরুষরা গণশৌচাগার ব্যবহার করতে পারলেও 10 টাকার নিচে কোনো প্রয়োজনই সারতে পারেন না নারীরা। আবার নিয়ম থাকা সত্ত্বেও একজন করে নারী অ্যাটেন্ডেন্ট না থাকায় টয়লেট ব্যবহারে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। 10 টাকা করে নিলে আমরা অত দূর যাইতে পারি না, এটা আমাদের জন্য কষ্ট। মেয়েদের পাবলিক টয়লেটে দেখি সবসময় ছেলেরাই ব্যবহার করে, এটাতে আমাদের খুব অস্বস্তি লাগে, বিরক্তিও লাগে, এবং এটা সমাধানে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা দেখি না। আমরা যেখানে সেখানে যেতে পারি না, মসজিদেও কোনো ব্যবস্থা নেই যে মেয়েরা আলাদা করে যাবে, এবং যাওয়াটাও একটু আমাদের কাছে কেমন দেখা যায়। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন গড়ে 25 লাখ নারী। আর এই বিপুল সংখ্যার বিপরীতে নারীদের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মোটেই 8টি। ফলে রাস্তায় অবস্থান করার সময় টয়লেট ব্যবহারের মতো সাধারণ নাগরিক সুবিধা পেতে চরম ভোগান্তিতে পড়তে হয় নারীদের। টয়লেটে আসলে দেখলাম মহিলাদের নেই, কিন্তু পুরুষ টয়লেট আছে, লেখা আছে, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় পুরুষদের টয়লেটে যেতে হয়। পুরুষদের টয়লেট বেশি, মেয়েদের টয়লেট কম, তার জন্য অনেক সমস্যা হয়ে যায়। এই বাস্তবতায় নারীদের কাছ থেকে কম সেবা মূল্য নেয়ার পাশাপাশি টয়লেটের সংখ্যা বাড়ানোর জোর তাগিদ এই পরিবেশবিদের। বাথরুম না করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, আবার অপরিচ্ছন্ন জায়গাতে বাথরুম করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। পাবলিক টয়লেটটা একই জায়গায় না করে একই স্থানের দুটো কর্নারে করলেও কিন্তু হয়, তাহলে নারী অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নারীর টয়লেটটা পুরুষ কর্তৃক ব্যবহারের টেন্ডেন্সিটা কমে যাবে। শিগগিরই একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারীদের জন্য বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাস ঢাকা উত্তরের এই কর্মকর্তার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব দ্রুতই এটি করে ফেলব এবং ওয়াটারের নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও আমরা এ বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি এবং তারা করবেন এবং তারা ডিজাইন আমাদের দিয়েছেন, আমরা সেটিকে অনুমোদন দিয়েছি। অনেক ক্ষেত্রে বাইরে নির্দেশনা থাকার পরেও বিভিন্ন অজুহাতে নারীদের টয়লেট ব্যবহার করেন পুরুষরা। এমন অভ্যাস বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকেও জোর দিলেন সচেতন নারীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে প্রথম বাংলাদেশী হিসেবে মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণের উদ্যোগ নিয়েছেন এক দম্পতি। ইতোমধ্যে এই দম্পতি মোটর সাইকেলে করে ভারত, নেপাল ও ভুটান সফর শেষ করেছেন। খুব শিগগিরই বিশ্ব ভ্রমণে বের হওয়ার কথা জানালেন তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পাথফাইন্ডার অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। এছাড়া বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেলে করে পুরো দেশ ভ্রমণ করেছিলেন বলেও জানান এই দম্পতি। নাসির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ভারত এ দলকে 65 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এ দল। এ জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় আনলো সফরকারীরা। ভারতের মাটিতে এমন জয় প্রমাণ করে দেশের পর বিদেশের মাটিতেও বাংলাদেশ দল অনেক পরিণত। সময় সংবাদকে টেলিফোনে এমনটাই জানিয়েছেন এ দলের ম্যানেজার ফারুক আহমেদ।
আজকে খুব ভালো একটা ম্যাচ ছিল বিকজ আমরা ম্যাচ খুব মানে বলবো না খুব ভালো মানে কম্পিটিশন হয়েছে ম্যাচটাতে, আমরা খুব বাজেভাবে হেরেছি বলবো আর কি। বাট তারপরে যে কামব্যাক করা বা আজকে 70 রানে 5 উইকেট যাওয়ার পরে আমরা যে খেলা খেলেছি এটা আসলে সত্যি মানে বলার মতো। আর রুবেল আর নাসি যে পারফরমেন্স করেছে এটা আনবিলিভেবল আর কি। রুবেল তো 4 উইকেট, নাসি 5 উইকেট রানে 100। এই টিম গেমে এত ভালো পারফরমেন্স এরকম কিন্তু সচরাচর দেখা যায় না আর কি। নাসির তো সবসময় অলওয়েজ এ গুড প্লেয়ার। আই থট দ্যাট ইজ বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো খেলেছে ও ম্যাচ অনেক ম্যাচ ফিনিশও করেছে, আমরা জানি আমরা ফিনিশার বলতাম ওকে। যাই হোক মাঝখানে হয়তো বাংলাদেশ টিম হয়তো মানে টপারের এত ভালো খেলেছে ওকে সুযোগ পায়নি, বা আজকে কিন্তু প্রুভ করেছে যে প্রেসারে কতটা ভালো খেলতে পারে এবং ম্যাচ জিতাতে কতটা ম্যাচ ইনিং সে থাকতে পারে, এটা কিন্তু আজকে প্রুভ করেছে সে। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 3। খুলনায় সেপটিক ট্যাঙ্ক থেকে ব্যাংক কর্মকর্তার মেয়ে সহ বাবার লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা। 23 দিনের আগাম টিকিট সংগ্রহের জন্য রাতেও কমলাপুর স্টেশনে ভিড়, প্রচন্ড গরমে দুর্ভোগে টিকিট প্রত্যাশীরা। জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক সম্মেলন শুরু 25 সেপ্টেম্বর। খসড়া প্রস্তাবনা অনুমোদন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং সৌদি আরবে একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।